শুভ সকাল। কেমন আছো তোমরা? হ্যাঁ মোমেন, আমাকে শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? গত ক্লাসে ছিলে তুমি মোমেন? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। পদার্থের গঠন নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে আমরা মৌল, যৌগ এগুলো কি সম্পর্কে জেনেছিলাম। মৌল হলো কোনগুলিকে বলা হয়? যে পদার্থকে ভাঙলে আমরা আর কোনো পদার্থ পাবো না তাকে বলা হবে মৌলিক পদার্থ বা মৌল। যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাকে আমরা বলি মৌলিক পদার্থ বা মৌল। যেমন মৌলের কিছু এক্সাম্পল হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, সালফার। এছাড়াও হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম এগুলোও কিন্তু মৌলিক পদার্থ। ঠিক আছে, এই পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া গিয়েছে আর বাকি সব গবেষণাগারে তৈরি করা হয়েছে। যেগুলো গবেষণাগারে প্রস্তুত করা হয়েছে সেগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। সেগুলোকে কি বলা হয়? কৃত্রিম মৌল। হ্যাঁ মোমেন, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা কি মৌল সম্পর্কে জেনেছি? হ্যাঁ, তাহলে বলতে পারবা মৌল কি? জামিল বলো, তুমি তো গত ক্লাসে ছিলে কালকে। মৌলিক পদার্থ বা মৌল কাকে বলে? মৌলিক পদার্থ বা মৌল কাকে বলে? আমরা পদার্থের গঠন তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। মৌলিক পদার্থ কাকে বলে? রাহিম, আমাকে শুনতে পাচ্ছ? বলো, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। উদাহরণ হিসেবে আমরা স্ক্রিনে যে উদাহরণগুলো দেখছি, যে মৌলের উদাহরণ কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, সালফার ইত্যাদি। এছাড়াও আরও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আর্গন, এগুলো কিন্তু মৌলিক পদার্থ। এই পর্যন্ত 118টি মৌল পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া গেছে আর বাকি সব গবেষণাগারে তৈরি করা হয়েছে। গবেষণাগারে যে মৌলগুলো পাওয়া গিয়েছে সেগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। ঠিক আছে, এরপরে হলো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে বলতে পারবে জামিল? তুমি তো গত ক্লাসে ছিলে, বলো যৌগিক পদার্থ কাকে বলে? পারবো। হ্যাঁ বলো। যে পদার্থ ভাঙলে 2 বা ততোধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। হ্যাঁ, 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ। উদাহরণ হিসেবে কি বলবে? উদাহরণ নাইট্রোজেন, পানি। হ্যাঁ পানি, তারপর হ্যাঁ, পানি কিন্তু একটা যৌগিক পদার্থ। পানিকে ভাঙলে আমরা কি কি মৌলিক পদার্থ পাবো সেখান থেকে? নাইট্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, হাইড্রোজেন আর অক্সিজেন। আরেকটা বলেছিলাম যে চক, আমরা যে ব্ল্যাকবোর্ডে চকে লিখি সেই চকটাও কি এক ধরনের যৌগিক পদার্থ। ওই যৌগিক পদার্থ চকটাকে ভাঙলে আমরা 3টা মৌলিক পদার্থ পাবো, সেটা হলো ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন। কি কি বললাম? ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন। এখানের মধ্যে এমন যে ধর্মগুলো, যে মৌলিক পদার্থের ধর্মের সাথে কোনো মিল পাবো না। যৌগের ধর্ম মৌলের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। আমরা বলেছি যে পানি একটা যৌগিক পদার্থ, কিন্তু পানি ভেঙে যে 2টা মৌলিক পদার্থ পাচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন, তাদের ধর্ম কিন্তু মিল থাকবে না, কারণ পানি হলো কি তরল, আর অক্সিজেন, হাইড্রোজেন এগুলো হলো কি গ্যাসীয়। তাহলে এদের কি ধর্মের মিল আছে? নেই, কোনো মিল আমরা খুঁজে পাই না।
এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো পরমাণুর কণিকা সমূহ। কি বললাম? পরমাণু। আগে ফার্স্টে আমাদের পরমাণু কি অণু কি সেটা জানতে হবে, ঠিক আছে? পরমাণু কি দেখি বলো, গত ক্লাসে যারা ছিল তারা বলো পরমাণু কি? কেউ পারবে না? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ পারবো। হ্যাঁ বলো। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। গুণাগুণ থাকে। আর উদাহরণ হিসেবে কি দিব? নাইট্রোজেন, অক্সিজেন, যেগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, না এটা আমরা পরে বলবো, কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে পড়বে, ঠিক আছে? এরপরে অণু কাকে বলে? অণু কে দুই বলতে বা পারে? দুইয়ের হ্যাঁ বলো। অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। অণু বলে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা জানলাম। এরপরে আমরা যেটা জিনিস পড়বো, মৌলের প্রতীক। আমরা কি মৌলের প্রতীকগুলো সম্পর্কে একটু জানি? যেমন হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করি? এইচ, এইচ। অক্সিজেনকে? উ। নাইট্রোজেনকে? এটা আমরা পারবো না। এন। নাইট্রোজেনকে প্রকাশ করি আমরা এন দ্বারা। এটা একটু লিখে রাখো, নাইট্রোজেনটা অনেক সময় লাগতে পারে। নাইট্রোজেন এন, ঠিক আছে? কার্বন? কার্বন সি। ক্লোরিন? যেগুলো তোমরা সিএল, সিএল। তারপরে ক্যালসিয়াম? সিএ। সিএ। এখানে খেয়াল করো, ক্যালসিয়াম পুরা বানানটা হলো CAL CIUM, ক্যালসিয়াম। এখান থেকে শুধুমাত্র প্রথম দুইটা লেটার ব্যবহার হয়েছে, ঠিক আছে? প্রথম দুইটা লেটার দিয়ে কিন্তু মৌলের প্রতীককে প্রকাশ করছে। এক্ষেত্রে প্রথম যে লেটারটা হবে, অক্ষর, সেটা হবে বড় হাতের, তার পাশে যে অক্ষরটা হবে সেটা হবে কি ছোট হাতের। এটা মাধ্যমে আমরা মৌলের প্রতীককে প্রকাশ করি, খেয়াল থাকবে। মৌলের প্রতীক প্রকাশ করার নিয়ম হলো, প্রথম যে অ্যালফাবেটটা থাকবে সেটা বড় হাতের হবে এবং তার পাশে যেটা থাকবে সেটা কি হবে? ছোট হাতের হবে। তারপরে দেখি কোবাল্ট। কোবাল্টের প্রতীক বলো। কোবাল্ট। সিও। কোবাল্টের প্রতীক সিও। যেটা তোমরা পারবে না এটা তোমরা নোট করে রাখো। কোবাল্ট সিও। ক্যাডমিয়াম সিডি। ক্যাডমিয়াম সিডি। সোডিয়াম Na। কপার Cu। কপার Cu। যেগুলো আমরা প্রায় ব্যবহার করব ওই সংকেতগুলো আমি তোমাদেরকে বলছি। পটাশিয়ামকে, পটাশিয়ামকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এখানে আমাদের মনে হতে পারে পটাশিয়াম বানানটা পি দিয়ে, কিন্তু না, আসলে এটা ল্যাটিন নাম থেকে নেওয়া হয় এই নামগুলো, যার কারণে পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, KALIUM, ঠিক আছে? KALIUM, যার কারণে পটাশিয়ামের প্রতীক হয়েছে কে। খেয়াল থাকবে। Yes, miss. তারপরে Yes, সিলভার। miss. সিলভার AG। আর্জেন্টাম। আর্জেন্টাম থেকে সিলভারের ল্যাটিন নাম হলো আর্জেন্টাম, ওখান থেকে আসছে AG। টিনকে প্রকাশ করি আমরা SN দিয়ে, স্টেনাম। এগুলো আমাদের হ্যাঁ, টিনকে প্রকাশ করি SN। এগুলো তোমাদের লাগবে, আমি কখনো জিজ্ঞেস করলে আমাকে কিন্তু আনসার দিতে হবে এগুলোর, ঠিক আছে? Yes, miss. টিনের সংকেত SN। অ্যান্টিমনি SB। বুঝতে পেরেছো তোমরা? Yes, miss. Yes, ma'am. আয়রন Fe। যেগুলো তোমাদের লাগবে সেগুলোই আমি বলছি, ইম্পর্টেন্ট গুলো। আয়রন Fe। মার্কারি Hg। মার্কারিকে Hg, বড় হাতের S ছোট হাতের G, লিখেছো? তারপর লেডকে প্রকাশ করি Pb। লেডকে Pb দ্বারা প্রকাশ করা হয়। আর গোল্ডকে প্রকাশ করি Au। খেয়াল করবা, সিলভার আর গোল্ড দুইটা কিন্তু একটু অনেক সময় কনফিউশন হয়ে যায়। গোল্ডকে প্রকাশ করে Au দিয়ে আর সিলভারকে প্রকাশ করা হয় Ag দ্বারা। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এগুলো? Yes, miss. Yes, ma'am. তাহলে দেখি বলো তো, গোল্ডের সংকেত কি AU, আর সিলভারের? AZ, আয়রন?
Miss iron, Fe, Fe, গুড। পটাশিয়াম, Miss কি বলছেন? পটাশিয়ামের প্রতীক কি? পটাশিয়ামকে আমরা K. কে। কপার, কপার Cu, কাপরাম থেকে Cu, কপার। মিস কে পটাশিয়ামের কে, পটাশিয়ামের কে, কে। সংকেত কপারে, কে? হ্যাঁ ঠিক আছে। কপারের সংকেত কি? কপারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটা একটু লিখে রাখো, Cu। কপারের প্রতীক হলো কি? Cu, খেয়াল থাকবে। ঠিক আছে, এগুলো আমরা পড়লাম প্রতীক। প্রতীকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে মৌলের ইংরেজি নামে প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হবে, তা ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। যদি দুইটা থাকে সেক্ষেত্রে প্রথমেরটা বড় হাতের হবে, পরেরটা ছোট হাতের হবে। ঠিক আছে, আমরা প্রতীক লেখার সিস্টেম জেনেছি তাহলে। ইয়েস মিস। এরপরে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়, খেয়াল রাখবে এগুলো কোন নাম থেকে নেওয়া হচ্ছে। সরাসরি কিন্তু ইংলিশ নাম থেকে নেওয়া হয় না, কোত্থেকে? ল্যাটিন নাম। আমরা যে ওখানে কিছু নাম দেখছি তার পাশে নামগুলো ইংলিশ নেম না, এগুলো হলো সব কিছুর ইংরেজি নাম আছে, আবার কিছু ল্যাটিন নাম আছে। যেগুলো ল্যাটিন নাম থেকে এসছে সেগুলোর সাথে আমরা প্রতীকের একটু সামঞ্জস্যতা কম পাই, কারণ এগুলো ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে যাই Yes, ma'am. ফর্মুলা বা সংক্ষেপ। সংক্ষেপ তো আমরা সবাই চিনি, যেমন নাইট্রোজেনের সংক্ষেপ কি? নাইট্রোজেনের সংকেত N2, N2। তাহলে হাইড্রোজেনের? হাইড্রোজেনের H2। অ্যামোনিয়া? অ্যামোনিয়াম H2, NH3। অ্যামোনিয়ার এটা একটু লিখে রাখো, NH3। অ্যামোনিয়ার সংকেত হলো NH3। ক্লোরিন Cl2। ক্লোরিনের সংকেত Cl2। আমরা শুধু ক্লোরিন বললে তখন Cl লিখবো, যখন ক্লোরিনের সংকেত খুঁজবে তখন লিখতে হবে Cl2। দুইটা ইম্পর্টেন্ট অ্যাসিডের কথা বলছে, একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের হলো HCl। HCl। আমি কিন্তু পরবর্তীতে কোনো চ্যাপ্টারে যদি এই সংকেতগুলো আসে এগুলো কিন্তু জিজ্ঞেস করব কোনটা কি, তখন কিন্তু জানতে পারতে হবে। ঠিক আছে, Yes, ma'am. আমরা হাইড্রোজেন অণুকে প্রকাশ করি H2 দ্বারা। এর অর্থ হলো এখানে হাইড্রোজেন অণুতে কয়টা পরমাণু আছে? আমরা তো নিশ্চয়ই গত ক্লাসে অণু পরমাণু ক্লিয়ার, মানে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি আমরা শুধু H লিখি তাহলে বুঝতে হবে এটা হাইড্রোজেনের পরমাণু। ঠিক আছে, যখন H2 লেখা হবে এটার মানে হলো দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করেছে। দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করেছে। সেম ভাবে অ্যামোনিয়ার ক্ষেত্র যদি আমরা বর্ণনা দিতে যাই, অ্যামোনিয়ার সংকেত NH3। সেক্ষেত্রে কি হবে? একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু, একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া NH3 গঠন করেছে। ঠিক আছে, Yes, ma'am. হ্যাঁ, তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি কিভাবে একটা সংকেত গঠিত হয় পরমাণু সমন্বয়ে? Yes, ma'am. তাহলে H2SO4 কিভাবে একটা সংকেত, বা এটা দ্বারা কয়টা পরমাণু এখানে যুক্ত আছে আমাকে একটু বলো। H2SO4, দুইটা হাইড্রোজেন, হ্যাঁ দুইটা হাইড্রোজেন অনুযুক্ত আছে। অণু না, হ্যাঁ দুইটা হাইড্রোজেন, বা এটা বলতে দেখি তো দুইটা হাইড্রোজেন পরমাণু বলা যায়। ঠিক আছে, একটি হাইড্রোজেন অণু হবে, যদি অণু বলতে যাও একটি হাইড্রোজেন অণু বলতে হবে, আর যদি পরমাণু বলো তখন বলবে দুইটি হাইড্রোজেন পরমাণু। কন্টিনিউ করো, বলো। দুইটা হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ, চারটি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু। আর চারটি অ্যাসটা হলো অক্সিজেন পরমাণু। সালফার। সালফারের সাথে অ্যাসটা হলো সালফারের সংকেত। সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে আমরা অণু আর পরমাণুর মধ্যে জিনিসটা বুঝতে পারলাম আশা করি। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো পরমাণুর কণিকা। আমরা জানি পরমাণু তিনটা কণিকা দ্বারা গঠিত। পরমাণু কয়টা কণিকা দ্বারা গঠিত? তিনটি। তোমরা স্ক্রিনের মধ্যে খেয়াল করো, পরমাণু স্থায়ী কণিকা কয়টি? Hello, ma'am. তিনটি। পরমাণু শুনতে স্থায়ী, পাচ্ছ না? শুনতে পাচ্ছ?
পরমাণুর স্থায়ী কণিকা তিনটি, এগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কি কি বললাম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণু, মিস হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? বলতে পারো কোয়েশ্চেন থাকলে। আমাকে কি শুনতে পাচ্ছ? স্টুডেন্টস, আমাকে কি শুনতে পাচ্ছ? পরমাণুর কণিকা সমূহ, পরমাণুর স্থায়ী কণিকা তিনটি, এগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা আজকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই মিস তিনটা, এতক্ষণ ধরে আপনার কোনো কথা আমরা শুনি নাই। কোনো কথাই শুনো নেই? তাহলে আমরা ইয়ার সম্পর্কে বলছি, পরমাণুর কণিকা। এখন শুনতে পাচ্ছ? এখানে কিছুক্ষণ আগে তো রেসপন্স করছিল কয়েকজনে, তুমি হয়তো বা শুনতে পাওনি। এখন শুনতে পাচ্ছ নাকি বলো? পরমাণু তিনটা কণিকা দ্বারা গঠিত, সেগুলো হলো ইলেকট্রন। মোমেন, আমাকে শুনতে পাচ্ছ? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে। আর ইলেকট্রন কি করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ইলেকট্রন নিউক্লিয়াসকে, একটা নিউক্লিয়াস মানে একটা গোল একটা সার্কেল বৃত্তের মতো, তার মাঝখানে যেটা থাকবে, আমরা একটু পরে একটা ছবি দেখতে পাবো, সেখানে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে তোমাদের। পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন আর নিউট্রন। খেয়াল রাখো, প্রোটন আর নিউট্রন থাকবে পরমাণুর কেন্দ্রে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। ইলেকট্রনের কাজ হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরা। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারবো পরমাণুর কণিকা কয়টি? কয়টি কণিকা দ্বারা পরমাণু গঠিত? দুইটি। কয়টি? দুইটি। দুইটি? তাহলে স্ক্রিনে কি দেখছো? তুমি কি ওখানে দুইটা দেখছো? স্থায়ী কণিকা কয়টি? ম্যাম তিনটি তো নিউক্লিয়াসের মধ্যে দুইটি। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে দুইটি। আমি তো প্রশ্নই করেছি তোমাকে পরমাণুর স্থায়ী কণিকা কয়টি। তাহলে পরমাণুর কণিকা হলো তিনটি বলবো। এর মধ্যে তিনটা নামগুলো একটু বলো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানের মধ্যে কে কোথায় থাকে এবার বলো। প্রোটন আর নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। গুড। তাহলে আমরা এই জিনিসগুলো তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর নেক্সট ইয়ারতে যাও, নেক্সট স্লাইডটাতে একটু যাই। এখানে দেখতে পাচ্ছ একটা চার্ট দেখা যাচ্ছে? নো ম্যাম। হ্যাঁ, এখানে আচ্ছা একটা, হ্যাঁ একটু খেয়াল করো, একটু মন দাও। এখানের মধ্যে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো সম্পর্কে জানবো। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে? ইলেকট্রন হলো পরমাণুর মূল কণিকা। এখানে ইলেকট্রনের কাজটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনটার কাজটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেজন্য ইলেকট্রনটা আমি আগে আলোচনা করছি। ইলেকট্রন হলো পরমাণুর একটা মূল কণিকা, যা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যার চার্জটা কি হবে? ঋণাত্মক। তোমরা একটু খেয়াল করো, ইলেকট্রনের আপেক্ষিক আদান কিন্তু -1। কত? ইলেকট্রনের আপেক্ষিক আদান এর ওখানে আমরা মাইনাস দেখছি। এর মানে ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক বা নেগেটিভ। এর আদানের কুলম্ব কত? এর আদান কুলম্ব কত? -1.60 ইন্টু 10⁻⁻⁹ কি বলেছে আমি শুনছো তোমরা? ইলেকট্রনের আদানের পরিমাণ হলো -1.60 ইন্টু 10⁻⁹ কুলম্ব। একে আমরা ই দ্বারা প্রকাশ করি। এর আপেক্ষিক ভর 1/1840। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? 1/1840। আর আপেক্ষিক আদান কত? -1। প্রকৃত ভর, ভরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এখানে এমসিকিউ তে আসতে পারে। প্রকৃত ভর 9 দেখি তোমরা বলো আমাকে। হ্যাঁ, 9.11 into 10⁻28 গ্রাম। 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, এটা হলো তার প্রকৃত ভর। আর কুলম্ব কত, মানে প্রকৃত আদান কত? -1.6
0 into 10 inverse 19 কুলম্ব। 19 হ্যাঁ কুলম্ব। এরপরে এটা আমাদের গেল। ঠিক আছে, আমরা ইলেকট্রন সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে, এর আপেক্ষিক ভর 1/1840, এর আপেক্ষিক আদান -1, এর প্রকৃত ভর প্রকৃত আদান সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এরপরে আসবে প্রোটন। প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। পি দ্বারা। এর আপেক্ষিক ভর কত? দেখি তোমরা স্ক্রিন থেকে দেখে দেখে আমাকে বলো আপেক্ষিক ভর কত? 1 1। চাইলে তোমরা এটা নোটও করে ফেলতে পারো। আপেক্ষিক আদান, আপেক্ষিক ভর +1 +1। আপেক্ষিক ভর হলো শুধু 1, সেখানে কোনো নেগেটিভ পজিটিভ কিছুই লিখতে হবে না, আপেক্ষিক আদান হবে +1। আর এর মানে আমরা বুঝলাম যে প্রোটনের আদান হলো কত? পজিটিভ। প্রোটনের আদান পজিটিভ। এর প্রকৃত ভর হলো কত? 1.67 × 10⁻⁻24 গ্রাম। প্রকৃত ভর কত? 1.67 × 10⁻⁻24 গ্রাম। প্রকৃত আদান হলো 1.60 × 10⁻⁻19 কুলম্ব। 1.60 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, আমরা প্রোটন সম্পর্কে ধারণা পেয়েছি। প্রোটনের আপেক্ষিক ভর, আপেক্ষিক আদান, প্রকৃত ভর, প্রকৃত আদান, এসব সম্পর্কে। হ্যাঁ, এরপরে তাহলে আমরা বুঝতে পারলাম প্রোটন হবে পজিটিভ, ইলেকট্রন হবে নেগেটিভ। এরপরে পজিটিভ নেগেটিভের পর একটা নিউট্রাল জিনিস আসবে, সেটা হলো নিউট্রন। সেটা কি? নিউট্রন। নিউট্রন দ্বারাই বুঝতেছি যে নিউট্রাল যে কোনো জিনিস যদি হয়ে যায়, কোনো ভ্যালু না থাকে, আমরা বলি না নিউট্রাল। এটা এখানে এক্ষেত্রে আমাদের মনে থাকবে কি নিউট্রনের আপেক্ষিক আদান হলো 0। নিউট্রনকে প্রকাশ করি n দ্বারা। নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। আমরা নিউট্রনকে n দ্বারা প্রকাশ করি। এর আপেক্ষিক ভর হলো 1, আপেক্ষিক আদান 0, এর কোনো আদান থাকবে না, নিউট্রনের আপেক্ষিক আদান 0। এরপর এর প্রকৃত ভর হবে 1.675। তোমরা চাইলে এগুলো নোট করে ফেলতে পারো। 1.675 × 10⁻⁻24 গ্রাম। এটা হলো তার প্রকৃত ভর। আর প্রকৃত আপেক্ষিক আদান যেহেতু 0, সেহেতু তার প্রকৃত আদানও কি হবে? 0 হবে। আপেক্ষিক আদান 0 এবং প্রকৃত আদান 0 কার? নিউট্রনের। ঠিক আছে, নিউট্রনের আপেক্ষিক আদান 0 আর আপেক্ষিক ভর 1, এটা খেয়াল রাখবে। আপেক্ষিক আদান 0 কিন্তু আপেক্ষিক ভর হলো 1, আবার প্রকৃত আদান হবে 0। এগুলো মনে থাকবে তোমাদের? হ্যাঁ, তাহলে এবার দেখি বলো, আমি এটাতে চলে যাচ্ছি। এবার তোমরা তো এটা নোট করেছো মোটামুটি, জিনিসটা পারবে আমি এখান থেকে প্রশ্ন করলে? হ্যাঁ, তাহলে আসি নেক্সট স্লাইডে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদেরকে একটা ছবি দেখাবো। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এটা হলো একটা ছবি, যেখানে দেখো একটু খেয়াল করলে এখানে কমলা কালারের প্রোটন প্লাস। আমরা প্রোটনকে কি দ্বারা প্রকাশ করব বলছি? পজিটিভ প্লাস চিহ্ন দ্বারা। আর নিউট্রন তো 0। এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, দেখো কমলা আর এটা কি হালকা নীলের মধ্যে যে কালারটা দেখা যাচ্ছে পেস্ট কালারের মতো, এই দুইটা হলো প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। খেয়াল করতে পেরেছো? যেটা পরমাণু, এটা হলো কি, ধরো একটা পরমাণু, পরমাণুর কেন্দ্রে প্রোটন আর নিউট্রন রয়েছে। কেন্দ্র মাঝখান যে অংশটা, একটা বৃত্তের মাঝখানের অংশটাকে কেন্দ্র বলে। সেম ভাবে পরমাণুর ক্ষেত্র, তার মাঝখানের যে জায়গাটা, পরমাণুর মাঝখানের জায়গাটা হলো তার কি? নিউক্লিয়াসের কেন্দ্র। এটা হলো নিউক্লিয়াসের কেন্দ্র বরাবর প্রোটন ও নিউট্রন রয়েছে। আর ইলেকট্রনের কাজ হলো এই যে নিউক্লিয়াসের চারদিকে ঘোরা হলো ইলেকট্রনের কাজ। দেখেছো ইলেকট্রন যে ঘোরার জন্য মানে এমন ভাবে দেওয়া আছে যেন এরা এখানে কি করছে? ঘুরপাক খাচ্ছে বা সেখানে ঘোরাঘুরি করছে ইলেকট্রন গুলো। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরতে থাকবে? ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে। এরপরে নিচে একটা ডায়াগ্রামের মতো দেখো, নিচে একটা দেখা যাচ্ছে কি, আমরা n মানে নিউট্রন, n মানে কি? নিউট্রন। নিউট্রনের আদান কত? এই পিছনে জোর 0। নিউট্রনের আদান হলো 0। আর ইলেকট্রনের ই দ্বারা ইলেকট্রনকে বোঝাচ্ছে। ইলেকট্রনের আদান কত? নেগেটিভ। নেগেটিভ। আর প্রোটনের
পজিটিভ। পজিটিভ, প্রোটনের আদান হলো পজিটিভ। তাহলে আমরা ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হয়েছে সবার। তাহলে আমাকে একটু বলো ইলেকট্রনের প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত 9.11 into 10 to the power inverse 28 gram. আবার একটু বলো একটু ইলেকট্রনের। 9.11 হ্যাঁ 9.11 into 10 to the power inverse 28 gram. গ্রাম। গুড। এরপরে দেখি প্রকৃত চার্জ বলো প্রোটনে। প্রকৃত চার্জ Minus 1.0 into 10 to the একজন power. একজন বলো। হ্যাঁ বলো। 1.60 into 10 to the power inverse 19 কুলম্ব। খেয়াল থাকবে? ঠিক আছে। এরপরে তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন কোথায় থাকবে, পরমাণু কোন জায়গায় থাকবে, এদের অবস্থান কোথায় আমরা বলতে পারবো? ইয়েস মিস। আর কোনো কোয়েশ্চেন এখানে আছে তোমাদের? Miss. হ্যাঁ, এরপর নেক্সট একটা ছবি দেখো। এটা হলো কি পরমাণু পরিচিতি। আমরা যেটা পড়ছি সেটা হলো কি পরমাণু পরিচিতি। এখানে অ্যাটমিক নাম্বার আমরা আজকে পড়বো। অ্যাটমিক নাম্বার কি, মাস নাম্বার কি। ঠিক আছে। অ্যাটমিক নাম্বার হলো পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক নাম্বারের অর্থ কি? পারমাণবিক সংখ্যা। আর মাস নাম্বার হলো ভর সংখ্যা। মাস নাম্বার হলো ভর সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যাটা কি? তাহলে আমরা আজকে পড়বো কি পারমাণবিক সংখ্যাটা কি। কোন একটা মৌলের মধ্যে বা মৌলিক পদার্থের মধ্যে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আবারও বলছি, কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হিলিয়াম। হিলিয়ামের একটি পরমাণুর নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে, যার কারণে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। ঠিক আছে। হিলিয়াম একটা পরমাণুর নিউক্লিয়াসে, ধরো এটা একটা পরমাণু, এটা নিউক্লিয়াসে 2টা প্রোটন আছে, যার কারণে আমরা হিলিয়ামের, তোমাদেরকে কখনো জিজ্ঞেস করলে যদি বলি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তোমরা কি তখন বলতে পারবে কত? 2টা পরমাণু 2। হ্যাঁ, 2টা পরমাণু আছে বিধায় 2। সেম ভাবে অক্সিজেনের ক্ষেত্রেও ওর পরমাণু নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে বলে, 8টি প্রোটন, ইলেকট্রন নয়, 8টি প্রোটন আছে বলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হয়েছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তাহলে 8 কেন হলো? কারণ সেখানে 8টি প্রোটন আছে। 8টি প্রোটন আছে, সেটাই। তাহলে আমরা এখন বুঝতে পেরেছি পারমাণবিক সংখ্যা কি। আর যদি বলা হয় একটা প্রশ্নে পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি কি, ঠিক কার পারমাণবিক সংখ্যা 1? আমি অপশন বলছি, হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন। অক্সিজেন। অক্সিজেনের তো একটু আগে বলেছি 8টা। কি কোশ্চেন মিস? হ্যাঁ, আমি বলেছি, হ্যাঁ কোয়েশ্চেন বলেছি পারমাণবিক সংখ্যা 1 কার, মানে কোন পরমাণুটির পারমাণবিক সংখ্যা 1? হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম। হাইড্রোজেন। হাইড্রোজেন। তাহলে আমরা আজকে থেকে বুঝবো যে হাইড্রোজেনের পরমাণু শুধুমাত্র কি একটি নিউক্লিয়াসের মধ্যে একটাই প্রোটন আছে। হাইড্রোজেনের পরমাণু নিউক্লিয়াসে শুধুমাত্র একটাই প্রোটন আছে, যার কারণে এর পারমাণবিক সংখ্যা 1। আর যদি 2 বলা হয় সেক্ষেত্রে আমরা বলবো কি, যদি 2 হয়? 2 হলে তার পারমাণবিক সংখ্যা 2। হ্যাঁ, পারমাণু সংখ্যা 2, নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকবে, এর মানে এটা হিলিয়াম। 2টা পারমাণবিক সংখ্যা দ্বারা বোঝাবে কাকে? হিলিয়ামকে। আর 9 দ্বারা বোঝাবে ফ্লোরিনকে। 9 দ্বারা কাকে বোঝাবে? ফ্লোরিনকে। সেম ভাবে আরো কিছু কয়েকটা বলো, যেমন কার্বনের কত? 5। 7. হ্যাঁ, C5। কার্বনের হলো 5, অর্থাৎ এ পরমাণু নিউক্লিয়াসে আমরা কয়টা প্রোটন পাবো? 5টি। ঠিক আছে। এরপরে আমরা পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা কেউ বলতে পারবে আমাকে? পারমাণবিক সংখ্যার সংখ্যা। কোন পদার্থের মধ্যে যতটি প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। সেই পরমাণুর পারমাণবিক।
হ্যাঁ, গুড। মানে প্রোটন সংখ্যা, একটা পরমাণু নিউক্লিয়াসে যাকে দেখবো প্রোটন সংখ্যা যতটা থাকবে তার পারমাণবিক সংখ্যা তত হবে, অর্থাৎ অ্যাটমিক নাম্বার তত হবে। ঠিক আছে, এরপর আমরা যাব মাস নাম্বারে। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাস নাম্বার। মাস নাম্বার অর্থ কি? ভর সংখ্যা। মাস নাম্বারের অর্থ কি? ভর সংখ্যা। কোন পরমাণুতে উপস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে কিন্তু তার পারমাণবিক সংখ্যা বলা হবে। পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র প্রোটনের কথা এসেছিল, আর ভর সংখ্যার ক্ষেত্রে তোমার প্রোটন ও নিউট্রন দুটারই দরকার পড়বে। প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হবে। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু নোট করে রাখো। ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা, মনে থাকবে। ভর সংখ্যা হলো প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। কাজে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই নিউট্রন সংখ্যা পাবো। আবার দেখো, এক্ষেত্রে আমরা প্রোটন সংখ্যা সম্পর্কে জানলাম তো, পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে প্রোটন সংখ্যা, ভর সংখ্যার ক্ষেত্রে জানবো প্রোটন ও নিউট্রন সংখ্যা। যদি আমাদেরকে কখনো ভর সংখ্যা থেকে, যদি ভর সংখ্যা জানা থাকে মানে যোগফলটা জানা থাকে, ওই যোগফল থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই, প্রোটন সংখ্যাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? নিউট্রন সংখ্যা। ঠিক আছে, যেমন সোডিয়াম। সোডিয়ামটা একটু লিখো তোমরা, তোমাদের সামনে যদি কোনো খাতা থাকে, সোডিয়াম Na লিখেছ? Na এর বাম পাশে কর্নারে 23 লিখো। সোডিয়ামের বাম পাশে উপরের কর্নারে 23 আর নিচে লিখো 11। বামে কর্নারে নিচে 11। এখানে কি বোঝাচ্ছে? এই সংকেতটা দ্বারা কি বোঝাচ্ছে? সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। যদি কোনো একটা সংকেতের বামে কর্নারে উপরে যদি তোমরা কোনো সংখ্যা দেখো, যদি বলা হয় এটা কি, এই সংখ্যাটা কেন লেখা হয়েছে, তখন বলবে এটা হলো তার ভর সংখ্যা। মানে প্রোটন ও নিউট্রনের সংখ্যা হলো 23। কি বললাম? প্রোটন ও নিউট্রন সংখ্যা মিলেই কিন্তু এর ভর সংখ্যা 23টা হয়েছে। ঠিক আছে, এরপরে আছে কি? এরপরে যেটা আছে সেটা হলো নিচে 11 বললাম না একটা সংখ্যা, শুনতে পাচ্ছ? 11 যে সংখ্যাটা বলেছি এটা হলো তার প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে আমরা Z দ্বারা প্রকাশ করি। প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? Z দ্বারা। ঠিক আছে, Yes, ma'am. হ্যাঁ, এখান থেকে কি তোমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবে? আমি যে আমরা 23 থেকে 11 মাইনাস দিই, তাহলে আমরা পেয়ে যাব। হ্যাঁ, 23 থেকে 11 বাদ দিলে আমাদের কত হবে? 12 হবে। 12 হলো কার সংখ্যা? নিউট্রন সংখ্যা। সোডিয়ামের নিউট্রন সংখ্যা 12। তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি মোটামুটি সবাই? তাহলে তোমাদেরকে কখনো সংকেত এমসিকিউতে আসতে পারে, সংকেত দিয়ে এর বাম পাশে কিছু লেখা লিখলো, হয় উপরে কোনো সংখ্যা দিল, সংখ্যা দিয়ে বললে এটা কি, মানে এই জিনিসটা কি 23 দ্বারা কি প্রকাশ করছে, বা অন্যান্য সংখ্যা থাকতে পারে, নিচের সংখ্যাটা দিয়ে কি প্রকাশ করতে পারছে, বা এখান থেকে কি কি জানা যাচ্ছে। আমাদের একটা সংকেত দেখে এখান থেকে আমরা প্রোটন আর নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা তিনটা জিনিস জানবো। কি কি জানতে পারবো একটা সংকেত দেখে? এরকম ভাবে তার প্রোটন সংখ্যা, হ্যাঁ, এভাবে আমরা এগুলো জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার নিয়ে কোনো কনফিউশন রয়েছে? নো। তাহলে এখন আমাদের কয়েকটা নাম বলো দেখি, কয়েকটি মৌলের নাম বলো। হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এগুলো হলো তার কি। আমি কোয়েশ্চেন দিচ্ছি, এবার কোয়েশ্চেন দেখো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, কয়েকটি মৌলের নাম বলো। কার্বন, ফ্লোরিন, ক্যালসিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অনেকগুলো অক্সিজেন, মৌল ফ্লোরিন, আছে, প্রায় 118টি মৌল। যতটি বলতে পারো, 4-5টা বলো, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সবগুলো হলো মৌল। ঠিক আছে, অর্থাৎ এই পদার্থগুলোকে ভাঙলে আর আমরা আর কোনো পদার্থ পাবো না।
এখানে স্ক্রিনে কিছু দেওয়া আছে, দেখো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো হলো মৌল। ঠিক আছে, এরপর নেক্সট কোয়েশ্চেনটা দেখো, পরমাণুর স্থায়ী কণিকা কয়টি ও কি কি? তিনটি। পরমাণুর স্থায়ী কণিকা তিনটি, কি কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। নিউট্রন। দেখি আমরা কোয়েশ্চেনটা ঠিক আছে নাকি? হ্যাঁ, পরমাণুর স্থায়ী কণিকা তিনটি, এগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। গুড। তারপর 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, স্বাভাবিক পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা কিরূপ থাকে? ইলেকট্রন আর সমান থাকে। প্রোটন সমান থাকে। দেখি আমরা, হ্যাঁ, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা যতটি থাকবে প্রোটন সংখ্যাও সেম থাকবে। ঠিক আছে, এরপরে নেক্সট, নিউক্লিয়াসের অবস্থান কোথায়? মাঝখানে বা কেন্দ্রে। পরমাণুর পরমাণুর কেন্দ্রে। হ্যাঁ, দেখি আমরা কি আছে, পরমাণুর কেন্দ্রে। গুড। তারপর 5 নম্বর কোয়েশ্চেনটা, পরমাণুতে নিউক্লিয়াসে কি কি অবস্থান করে? নিউক্লিয়াসের প্রোটন ও প্রোটন, নিউট্রন। নিউক্লিয়াসে অবস্থান করে কে কে? প্রোটন আর প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন। দেখি আমরা, প্রোটন ও নিউট্রন। গুড। এরপর নেক্সট কোয়েশ্চেনটা, পারমাণবিক সংখ্যা কি? দেখি বলো, একজন একজন করে বলবে। পারমাণবিক কোনো সংখ্যা। কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। কোন মৌলের, আর একটু ক্লিয়ার করে বলো। কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়। তো সেটার অবস্থানটা একটু বললে ভালো হয় না? পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে আমরা বলবো কি? কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। ঠিক আছে, উদাহরণ হিসেবে একটা উদাহরণ বলো দেখি। পারমাণবিক সংখ্যার একটা নাইট্রোজেন। উদাহরণ, নাইট্রোজেন। নাইট্রোজেনের সংকেত কত জানো? পারমাণবিক সংখ্যা কত হবে? কত? পারমাণবিক সংখ্যা হ্যাঁ, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। সংখ্যা হ্যাঁ, মনে আছে। এটা নাই, কিন্তু আমি বলি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? 7। অর্থাৎ এর পরমাণু নিউক্লিয়াসে আমরা 7টি প্রোটন দেখতে পাবো। পরমাণু নিউক্লিয়াসে আমরা কয়টি প্রোটন দেখতে পাবো? 7টা প্রোটন দেখতে পাবো। আমরা তোমাদের এক্সাম্পল হিসেবে অক্সিজেন আর হিলিয়ামটা বলেছিলাম, তারপরে ক্লোরিন, ফ্লোরিন, এসব সম্পর্কে। এখন তুমি যেটা বললা সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের 7, এর পারমাণবিক সংখ্যা কত? 7। অর্থাৎ প্রোটন সংখ্যা এর পরমাণুর নিউক্লিয়াসে 7টি প্রোটন সংখ্যা রয়েছে। তাহলে সংজ্ঞাটা একটু আবার দেখো, যে পরমাণু প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলবো। তারপর 7 নম্বর কোয়েশ্চেনটা, পরমাণু নিজস্ব সত্তা বা পরিচয় কি? পরমাণু নিজস্ব, প্রশ্নটা বোঝা যাচ্ছে না। একটু ক্লিয়ার করে দেখো। আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতেছি। হ্যাঁ বলো। নিজস্ব সত্তা বা পরিচয় কি? কিভাবে আমরা চিনবো একটা পরমাণুকে? তার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা দিয়ে চিনবো। চিনবো, দেখি কি লিখলো ওরা। পারমাণবিক সংখ্যা। এই প্রোটন সংখ্যা বললে না, তাহলে প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা। তাহলে ও বলতে পেরেছে যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যাটা থাকবে সেটাই হলো তার পারমাণবিক সংখ্যা। আমরা পরমাণুর যে একটা পরিচয়, প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে, ঠিক আছে? সেরকম পরমাণুর নিজস্ব সত্তার পরিচয় আমরা কিসের মাধ্যমে পাবো? তার পারমাণবিক সংখ্যা দ্বারাই তার সত্তা বা পরিচয় প্রকাশ হবে। ঠিক আছে, তাহলে আমরা Yes, যে ma'am. পাঠগুলো পড়লাম সেগুলো সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. তাহলে আমরা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে। ইলেকট্রন, ইলেকট্রন সম্পর্কে লিখবে। ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। কি কি বললাম? ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। হ্যাঁ, এগুলো আমাকে একটু উদাহরণ সহ সংজ্ঞা উদাহরণ বুঝিয়ে দিবা। ঠিক আছে, মানে ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বলতে কি বুঝো এগুলোর উদাহরণ সহ। যেমন ইলেকট্রনের ক্ষেত্রে তোমার এখানে অনেক কিছু আসবে, ইলেকট্রন সম্পর্কে অনেক কিছু লেখা যাবে। ফার্স্টে বলবে ইলেকট্রন কি, ঠিক আছে? এরপরে তার প্রতীক, এর আদান, প্রকৃত ভর, আপেক্ষিক আদান, আপেক্ষিক ভর, অনেক কিছু লেখা যাবে ইলেকট্রন সম্পর্কে। সেম ভাবে পারমাণবিক সংখ্যাটা কাকে বলে লিখে এটার উদাহরণ দিবে। ভর সংখ্যার ক্ষেত্রে একই রকম সংজ্ঞা সহ উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আজকের হোমওয়ার্ক? ইয়েস মিস, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে আমি তো হোমওয়ার্ক পাবো তোমাদের কাছ থেকে? Yes, ma'am. ওকে, তোমরা স্কুলের ওয়েবসাইটে তোমাদের হোমওয়ার্কটা জমা দিবা। ঠিক আছে? Yes, ma'am. হ্যাঁ, তাহলে আজকে তোমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম।
সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ম্যাম